সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য এবং ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে। পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাতের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সিফাত, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন না? মন্ত্রীদের তো সেখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে, তারা ঠিক কখন নাগাদ পৌঁছাবেন সেখানে জানতে চাই আপনার কাছে। এখানে একটা নাগাদ এখানে আসার কথা, দুপুরে একটাই তারা আসবেন এবং যাদের শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করবেন। গতকালই তাদের যে প্রজ্ঞাপন সেটি জারি হয়েছে, তারা শপথও নিয়েছে ৪ জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী। তারা এখানে একসাথে 6 জনই আসবেন এবং তারা যে নতুন দায়িত্ব পেয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রের জন্য কাজ করার উদ্যমে তাদের সে কাজ শুরু হওয়ার প্রথম দিন তারা আনুষ্ঠানিকভাবে এখানে শহীদদের স্মরণ করতে আসছেন। এবং তার আগে আপনি বলছিলেন রাষ্ট্রপতি নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে আসলেন এবং আমরা যেটি দেখেছি তিনি 10:30টার কয়েক মিনিট আগে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সময় নীরবে দাঁড়িয়ে থাকেন, তাদের স্মরণ করেন। ভিউগলে তখন আসলে করুণ সুর বাজে এবং সশস্ত্র যে সালাম সেটিও দেয়া হয়। আমরা সেটি একটু দেখাতে চাই। এই যে শহীদদের যে স্মৃতিসৌধের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে আসলে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। এই যে ভূখণ্ড আমরা পেয়েছি, যাদের জন্য পেয়েছি, যাদের আত্মত্যাগের কারণে পেয়েছি, তাদেরকে স্মরণ করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি এখানে এসেছেন এবং এখানে আধা ঘন্টার মতো ছিলেন তিনি। এখানে আনুষ্ঠানিকতা যেগুলো আমরা দেখলাম, শুরুতে তিনি স্মরণ করার পরে এই যে প্রাঙ্গণটি রয়েছে স্মৃতিসৌধের প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ করেন এবং এই বৃক্ষরোপণ পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় এখানে 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন, সেই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক যে প্রতিমন্ত্রী, সেই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং 3 বাহিনী প্রধান সহ শহীদদের সশস্ত্র সালাম দেয়া হয়। এবং এখানে সকাল থেকে রাষ্ট্রপতি আসবেন, তার জন্য পুরো পথ জুড়ে, এই প্রাঙ্গণ জুড়ে আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আর ওপরের মধ্যে SSF, VGR থেকে শুরু করে সেনাবাহিনী, অন্যান্য যারা বিশেষায়িত দল রয়েছে তারাও এখানে ছিলেন। এবং রাষ্ট্রপতি 23তম 255 ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গভবনের বাসিন্দা। গতকাল তিনি শপথ গ্রহণ করেছেন। রাতে 7:30টার সময় তাকে ভারপ্রাপ্ত স্পিকার তিনি শপথ পড়িয়েছেন এবং পরবর্তী সময়ে আমরা যেটি দেখলাম, যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তিনি চেয়ার ছেড়ে দিয়ে সেখানে পূর্ণ দায়িত্ব পাওয়া বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বসতে দেওয়া হয় এবং সেখানে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়, তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়, তাকে স্বাগত জানানো হয়। 23তম রাষ্ট্রপতি হিসাবে দলের বিএনপির মহাসচিবই মনোনীত হয়েছেন, পরবর্তীতে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির রাজনীতি করেছেন দীর্ঘ সময়, 15 বছর বিএনপি মহাসচিব ছিলেন। তবে তার থেকে প্রত্যাশা সকল দলের মতের পথের মানুষের, কারণ তিনি যেহেতু রাষ্ট্রের প্রধান, একবারে সর্বোচ্চ সাংবিধানিক পদের মানুষ, সেক্ষেত্রে তার প্রতি প্রত্যাশা সকলের ভিন্ন। সকল দলমতের ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, ইনসাফের পক্ষে কাজ করবেন, সেটি আসলে সকলের প্রত্যাশা। এবং যে 6 জনের কথা বলছিলেন, এই 6 জন আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা অপেক্ষা করছি। 1টার দিকে তারা এখানে আসার কথা। এখান থেকে পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য তারা শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিতে যাবেন। তো আমরা 6 জন যারা নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের আসার অপেক্ষায় রয়েছে। তারা আসলে নিশ্চয়ই বাকি তথ্য জানানো যাবে। তো রফি, ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে কলেরার প্রথম দফার টিকাদান কার্যক্রম। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। আমরা জিসানের সাথে এখন একটু যুক্ত হতে চাই। জিসান, আপনি তেজগাঁওতে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে সারাদিন ব্যাপী ঠিক কতজনকে এই টিকাদানের আওতায় আনা হবে, কি তথ্য আছে আপনার কাছে? রৌফ, আমি রয়েছি তেজগাঁওতে। এখানে একটি ওয়ার্ড, যেটি ২৪ নম্বর ওয়ার্ডে মোট ১১টি কেন্দ্র রয়েছে। এরকম প্রত্যেকটি ওয়ার্ডে প্রায় ৮ থেকে ১০টির মতো কেন্দ্র রয়েছে। আমরা এখানে এসে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। আমরা দেখেছি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে তারা যে অংশগ্রহণ, তারা এসে টিকা নিচ্ছেন এবং তারা বলছেন যে এই টিকা নেয়ার মাধ্যমে কলেরার যে প্রকোপ সেটি কমে যাবে। এবং সারা দেশে আজকে ১৪টি উপজেলা যেগুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে দেওয়া হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯২টি কেন্দ্রে দেওয়া হচ্ছে এই কলেরা টিকা এবং উত্তর সিটি কর্পোরেশনের প্রায় ১০০-র অধিক কেন্দ্রে দেওয়া হচ্ছে কলেরার টিকা। আমরা এখানে এসে জানতে পেরেছি যে এই টিকাদান কর্মসূচি আজকে থেকে শুরু হয়ে আগামী মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে প্রথম ডোজ। এবং যারা প্রথম ডোজ নেবেন তার ২ সপ্তাহের মধ্যে আবার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং দ্বিতীয় ডোজ মূলত কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে, সেটি অক্টোবরের ২৫ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় ডোজ। তো আমরা এখানে এসে দেখেছি যে আসলে অভিভাবকরা তাদের শিশুদেরকে মূলত নিয়ে আসছেন, যেহেতু এই টিকাটি ১ বছরের ঊর্ধ্ব বয়সী মানুষদের জন্য এবং গর্ভবতী নারীরা মূলত এই টিকা নিতে পারবেন না, এই টিকাটি নিতে পারবেন না। এছাড়া অন্য যারা রয়েছেন ১ বছরের ঊর্ধ্বে বয়সী, তারা নারী পুরুষ সকলেই এই টিকা নিতে পারবেন। এবং এই টিকার কোনো ধরনের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যেহেতু করোনার টিকা নেওয়ার পর আসলে মানুষের অ্যালার্জিজনিত কিছু সমস্যা হয়েছে, এই ভয় থেকে অনেকে নিতেও অনেক ভয় পাচ্ছেন বা এরকম ভয়ের কথা তারা জানিয়েছেন। কিন্তু যারা এখানে টিকা দিচ্ছেন তারা বলছেন যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং আপনি জানতে চেয়েছেন আজ সারাদিনে কতটি টিকা দেওয়া হবে। আমরা এখানে এসে জানতে পেরেছি যারা টিকা দিচ্ছেন তাদের সাথে কথা বলে যে একটি কেন্দ্রে আজকের দিনের জন্য বরাদ্দ রয়েছে 450 থেকে 500টি টিকা। 450-র মধ্যেই তারা একদিনে 450 করে, আজ থেকে টানা 12 দিন তারা এই ক্যাম্পেইনটা চলবে। তারপরে আবার 14 দিন গ্যাপ রেখে তারপরে আবার দ্বিতীয় ডোজের যে কার্যক্রম সেটি চালানো হবে। এবং সারা দেশে মূলত ৫১,৭৫,০০০ মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা দেখেছি শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১,৭০,০০০ কলেরার যে টিকা সেটি বরাদ্দ রাখা হয়েছে। তো আমরা যদি আরেকটু জানাই যে মোট 4টি জেলাতে আজকে কিন্তু এই টিকাটি দেওয়া হবে। সেই জেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ। এই 4টি জেলার থানাগুলোতে মূলত দেওয়া হবে, এগুলোকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে এটি দেওয়া হচ্ছে। আমরা মূলত গেল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এটি উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে। তিনি এই টিকাদানের যে ক্যাম্পেইন সেটি উদ্বোধন করেছেন। আজ থেকে দেয়া হচ্ছে সেই টিকা কার্যক্রম। আমরা এখানে যেভাবে টিকাটি দেওয়া হচ্ছে সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই, অনলাইনে যারা আবেদন করছেন তারা অনলাইন কপি নিয়ে আসলেই সেটি দেখে তারা মূলত টিকাটি দিয়ে দিচ্ছেন। এবং যারা অনলাইনে আবেদন ছাড়া আসছেন তারা মূলত শিশুদের ক্ষেত্রে তারা জন্ম নিবন্ধনের কপি এবং যারা বয়স্ক রয়েছেন তারা নিয়ে আসতেছেন তাদের যে এনআইডি কার্ড নিয়ে আসার পর এনআইডি কার্ড নিয়ে আসলে তার সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে তারপরে তাদেরকে হচ্ছে টিকা দিয়ে থাকেন। এবং তারপরে তাদেরকে আমার হাতে যে কার্ড রয়েছে এরকম একটি কার্ড দিয়ে দেন। এই কার্ডের মধ্যে মূলত প্রথম ডোজের তথ্য লেখা থাকে এবং তারা পরবর্তীতে এসে তারা এই কার্ড দেখালে তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এবং প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হবে দ্বিতীয় ডোজ ঠিক একই কেন্দ্র থেকে নেওয়ার জন্য তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কলেরা টিকা কর্মসূচির সবশেষ তথ্য। রৌফ।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের আরও দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আল মাহমুদ। আমরা শুরুতে একটু মুন্সিগঞ্জে যেতে চাই সহকর্মী শিহাবের কাছে। শিহাব, আপনার কাছে একটু জানতে চাই মুন্সিগঞ্জের কী অবস্থা, সেখানে আপনার কাছে জানতে চাই যে এই টিকাদান কর্মসূচির যারা টিকার আওতায় পড়েছেন তাদের বয়স সীমা আসলে কত? যেমনটা জানতে চাইছেন, মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। সকাল 8টা থেকে এখানে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন হবে। 1 বছরের উপরের বয়সী যারা রয়েছেন তারা তাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে তারা এই অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে তারা একটি ইউনিক আইডি নাম্বার পেয়েছেন। সেই আইডি নাম্বারের ভিত্তিতে এখানে টিকাদান কর্মসূচিতে তারা অংশ নেবেন। প্রতিটি কেন্দ্রে মুন্সিগঞ্জের একজন টিকাদান কর্মী এবং 3জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, জেলা সিভিল সার্জন তারা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি, আপনার কাছে জানতে চাই মুন্সিগঞ্জে আজকে কতটি কেন্দ্রে এবং কতজন মানুষের মাঝে এই কর্মসূচি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা ওরাল কলেরা ভ্যাকসিনের আওতায় 2026-এর আওতায় আপনারা জানেন যে দেশের মোট 5টি জেলায় এই স্পেশাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে। আমরা মুন্সিগঞ্জের সদর উপজেলায় আজকে আমাদের মোট টার্গেট গ্রুপ হচ্ছে 3,54,000 জনগণকে আমরা এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসব। আজকে এটা উদ্বোধনী অনুষ্ঠান 22 অগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আজকে আমাদের মূল অফিসটা সহ মোট 63টি সেন্টারে আমরা এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা পরিচালনা করছি। আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা এটা ব্যাপক প্রচারণা করছি এবং প্রত্যেক আমাদের যে টার্গেট গ্রুপ শতভাগকে আমরা এই কর্মপরিকল্পনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানালেন যে মুন্সিগঞ্জে প্রথম ডোজের টিকাদান সেটি সকাল থেকে শুরু হয়েছে, যেটি চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত এবং 21 সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু হবে এবং প্রথম ডোজের টিকা যারা নেবেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা নেওয়াটাও একইভাবে বাধ্যতামূলক বলে তিনি বলছেন। শুধুমাত্র গর্ভবতী নারী যারা রয়েছেন তারা এই টিকাদান কর্মসূচির বাইরে থাকবেন, অর্থাৎ তাদেরকে এই টিকা কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য বলা হয়েছে। এর বাইরে 1 বছর বয়সী যত নাগরিক রয়েছেন তাদের সবাইকেই আসলে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। রৌফ, এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে। শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আব্দুল আল মাহমুদ। আপনি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনেই অবস্থান করছেন। আপনার কাছে জানতে চাই এই যে টিকাদান কর্মসূচি, সেখানে আজকে কতজনকে এই টিকার আওতায় আনা হয়েছে এবং স্থানীয়রা এই বিষয়ে আসলে কি বলছে জানতে চাই সবশেষ। ধন্যবাদ রৌফ। এই 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সকাল 10টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার যে নবীনগর উপজেলা রয়েছে এই দুটি উপজেলায় কিন্তু একযোগে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যেই কার্যক্রমটি রয়েছে সেটি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, তিনি উদ্বোধন করেছেন। তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা শেখ ফজলে রাব্বি এবং ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য খাতের যারা কর্মচারী রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচি একযোগে উদ্বোধন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে দুটি উপজেলা মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষকে তারা এই টিকাদান কর্মসূচির আওতায় তারা আনতে চাচ্ছেন এবং সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি মানুষজন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসছেন এবং যারা এখানে টিকা প্রদান করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 1 বছরের ঊর্ধ্বে বয়সে যারা রয়েছেন তারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং আজকে থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম কিন্তু আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের যেই ইয়েটি রয়েছে সেটি প্রথম ধাপের প্রক্রিয়াটি 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং পরবর্তীতে 25 সেপ্টেম্বর থেকে কিন্তু আবারও এই টিকাদান কার্যক্রম 1 মাসের মতো চলমান থাকবে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ আজ দেশে ফেরার কথা রয়েছে। এই নিয়ে সবশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গের যশোর রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারে। আমরা সুজিতের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সুজিত, যেমনটি আসলে বলছিলাম যে আজকে মরদেহগুলো দেশে ফেরার কথা রয়েছে, ঠিক কখন নাগাদ দেশে ফিরতে পারে, স্বজনরা কি বলছে এই বিষয়ে জানতে চাই। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে নিউ মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছিল। 2 জনের দেহ সৎকার গত পরশু হয়ে গিয়েছে, যেটা শিলিগুড়ি এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। গতকাল রাতে বাংলাদেশের বাসিন্দা রেবতী সরকারের দেহ সৎকার করেছে পশ্চিমবঙ্গের যেখানে নিমতলা শ্মশান রয়েছে সেখানে সৎকার করেছে পরিবারের লোকজন। বাকি 5টি দেহ যাচ্ছে পেট্রাপোল সীমান্ত থেকে এবং একটি দেহ যাচ্ছে ঘোজাডাঙ্গা সীমান্ত, অর্থাৎ ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্ত যেটা রয়েছে সেখান থেকে, এবং 5টি দেহ যাবে বেনাপোল পেট্রাপোল সীমান্ত থেকে। তবে যে 5টি দেহ বেনাপোল পেট্রাপোল সীমান্ত থেকে যাওয়ার কথা, অর্থাৎ সাংবাদিক পরিবার এবং বাবু আহমেদের যে পরিবার, তার যে দেহ, বাবু আহমেদের যে দেহ, সেটা কিন্তু যাচ্ছে কিছুক্ষণ বাদে কলকাতা থেকে রওনা হবে। এখনো পর্যন্ত রওনা হয়নি। তবে আলিমুজ্জামানের দেহ ইতিমধ্যেই ভোমরা সীমান্তের কাছে পৌঁছে গেছে। সেখান থেকে পরিবারের লোকজন রিসিভ করবে। রিসিভ করার পর তাকে সাতক্ষীরার যে বাড়ি সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। তবে আইনি যে সমস্ত সমস্যা ছিল গতকাল পর্যন্ত, সেই সমস্যা কিন্তু মিটে গিয়েছে। তাদের যে পাসপোর্ট হাতে পাওয়ার কথা, সেটাও রাত 2:30 নাগাদ সেই পাসপোর্ট হাতে পেয়েছে, এবং সুতরাং আইনি কোনো সমস্যা নেই। পরিবারের লোকজন আসলেই এবার দেহ ছাড়তে পারবে। তবে পরিবারের লোকজন যেহেতু গভীর রাত পর্যন্ত থানা এবং এম্বাসি গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হচ্ছে, সে কারণে তারা হয়তো বিশ্রামে রয়েছেন। কিছুক্ষণ বাদেই তারা দেহ নিতে আসবেন এবং দেহ নিয়ে রওনা হবেন। আমার পেছনে যে যশোর রোড রয়েছে, এই যশোর রোড ধরেই বনগাঁ সীমান্ত যাবে। বনগাঁর বেনাপোল সীমান্তে তাদের আত্মীয় পরিজনেরা থাকবেন। সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিজিবির সঙ্গে কথা বলে দুদেশের সঙ্গে আগে থেকেই যে কথা বলা হয়েছিল দূতাবাসের, সেই মতোই দেহগুলিকে পাস করানো হবে এবং পরিবার হাতে তুলে দেওয়া হবে। এবং প্রায় 3 দিন কেটে গেল। 3 দিন বাদে অবশেষে দেহ ফিরতে চলেছে বাংলাদেশে, এবং পরিজনেরা তারা দেহ পাবেন, এমনটা কিন্তু বলা যায়। রৌফ। সুজিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বেনাপোল স্থলবন্দরে রয়েছেন সহকর্মী রাশিদুজ্জামান ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রয়েছেন গাজী ফরহাদ। আমরা এই বিষয়ে জানতে চাই। শুরুতেই আমরা একটু বেনাপোলে যাব। বেনাপোলে আছেন রাশেদ। আমরা রাশেদ, আপনার কাছে একটু বেনাপোলের খবর জানতে চাই। এই যে মরদেহগুলো কখন নাগাদ দেশে ফিরতে পারে, স্থানীয়রা কি বলছে, স্বজনরা কি বলছে, সব মিলে আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানতে চাই। দেবাশিস দত্তর যে সহকর্মী রয়েছেন, অর্থাৎ তিনি যে একজন সাংবাদিক ছিলেন, তার যে সহকর্মী রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল। তারা ইতিমধ্যেই ঠিক এই বেনাপোলের কাছাকাছি এসে পৌঁছে গেছেন। তারাই লাশটি গ্রহণ করবে। তারা বলছিলেন যে 10 থেকে 15 মিনিট আগে যে লাশগুলো রয়েছে সেই লাশগুলো হাই কমিশন থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। অর্থাৎ বলা যায় যে উনি যে তথ্য দিচ্ছিলেন 10 থেকে 15 মিনিটের মধ্যেই বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিলেন যদি 10 মিনিট আগে রওনা দেয় তাহলে হয়তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই বেনাপোল স্থলবন্দরে সেই লাশটি এসে পৌঁছাবে। তারপর উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে সেই লাশ হস্তান্তর করা হবে, এমনটি আমরা এখান থেকে এখন পর্যন্ত জানতে পেরেছি। অন্যদিকে দেবাশিসের যে পরিবার, সেই পরিবারের যে বাবা মা, সেই বাবা মা বারবার এই 2 দিন থেকেই কিন্তু বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি এই লাশ গ্রহণ করতে আসতে পারেনি। তার একজন বোন রয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ রয়েছেন। তার বোনকে এখন পর্যন্ত জানানো হয়নি যে তার ভাই, তার ভাবি এবং তাদের যে আদরের সন্তান যে মারা গেছে, এটিও কিন্তু তাদেরকে জানানো হয়নি। অন্যদিকে যে সাভারের জুবাইর বাবুর যে পরিবার, সেই জুবাইর বাবুর পরিবার গতকালকে রাত থেকে এখানে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছেন। তারা একটি আবাসিক হোটেলে রয়েছেন। যদিও তারা সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছেন না, কারণ তারা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে যে 2 দিন হলেও কেন এই লাশটি এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি বা কেন কাগজপত্র তাদের হাতে পাননি, এই প্রশ্ন তারা রেখেছেন। এবং তারা বলছেন যে এই কাগজপত্র না পাওয়া পর্যন্ত মিডিয়ার সামনে বা কারোর সাথে তারা কথা বলবেন না, এমনটি তারা জানিয়েছেন। অন্যদিকে দেবাশিসের পরিবার বা যার সহকর্মী রয়েছেন তারাও ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন এই লাশটি নিয়ে আসতে এত দেরি হচ্ছে। তারপরেও তারা অপেক্ষায় রয়েছেন যে লাশটি কখন আসবে। অন্যদিকে যেহেতু দেবাশিসের পরিবার আসতে পারেনি, তার সহকর্মীরা এখানে আসছেন, তার কিছুক্ষণের মধ্যেই তারা এখানে এসে পৌঁছাবেন।
তো এক কথা বলা যায় তারপরেই এখানে কয়টায় পৌঁছায়, তারপরেই কিন্তু তার দাফন বা সৎকার্য কিভাবে করা হবে, সেই কখন করা হবে সেই বিষয়গুলো জানা যাবে। এখন পুরো পরিবার লাশের অপেক্ষায় রয়েছে, প্রহর গুনছেন কখন লাশটি পৌঁছাবে। আমরা দেখেছি যে তার যে সহকর্মীরা রয়েছেন, তার সহকর্মীরা অনেকে ভেঙে পড়েছেন দেবাশিসের মৃত্যুর খবরে। তার ছোট্ট সন্তান, তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে এখন বাড়িতে একেবারেই একা, তার দাদা এবং দাদির সাথে। তার দাদিও অসুস্থ। এটা নিয়ে পুরো পরিবার কিন্তু একটা শোকের মধ্যে রয়েছে। তো এখন পর্যন্ত কখন এই নির্দিষ্ট সময়টি যে কখন এখানে এসে পৌঁছাবে বা আদৌ কখন হস্তান্তর করা হবে, এইরকম কোন তথ্য এখানকার যারা কর্তৃপক্ষ আছে বা যারা রয়েছে তারা কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। তো তারা যখন বলতে পারবেন তখন হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো, দর্শকদের জানাতে পারবো যে লাশটি কখন এসে পৌঁছাবে। এখানে অনেক যাত্রী রয়েছেন, যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারাও বেশ একটু ক্ষোভের সুরে বলছিলেন সেখানে যে হোটেল ব্যবস্থা সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তো সর্বশেষ সে লাশের অপেক্ষায় পরিবার কেউ রওনা দিয়েছেন, কেউ অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তী নিউজে আপডেট জানিয়ে দেবো। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা সাতক্ষীরায় যেতে চাই। ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে গাজী ফরহাদ, আপনার কাছে একটু জানতে চাই সেখানকার কি অবস্থা দেখছেন, স্থানীয়রা কি বলছে, সেই সাথে একটু জানতে চাই যে স্বজনরা কি বলছে, কখন নাগাদ দেশে মরদেহ ফিরতে পারে। ফরহাদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। একবারে আমার পেছনেই কিন্তু সাতক্ষীরার যে দুজন মারা গিয়েছেন এর মধ্যে একজন আলিমুজ্জামান সাজু, তার মরদেহ এসে পৌঁছেছে। যদিও এখনও ভারতের সীমানায় রয়েছে, বাংলাদেশে ইমিগ্রেশন এবং তার স্বজন সহ বিজেপি সদস্যরা কিন্তু রয়েছে যে তার মরদেহ বুঝে নেওয়ার জন্য, তাদের কাছে হস্তান্তর করা হয়নি। অপরদিকে সাতক্ষীরা কিন্তু দুইজন নিহত হয়েছিলেন। এর মধ্যে যে রেবতীর মরদেহ কিন্তু গতকাল বিকালেই তার স্বজনরা ভারতের এই দাহ করে শেষ করেছে। তো এই মুহূর্তে আমার সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখছেন, এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তার মরদেহ আনা হয়েছে। যদিও ঘণ্টাখানেক আগেই সেখানে এসে পৌঁছালেও এখনও পর্যন্ত কিন্তু সেখানকার দাপ্তরিক যে জটিলতা, সে কারণে এখনও হস্তান্তর যে কার্যক্রম সেটার আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শেষ হয়নি। যদিও বাংলাদেশের এবারে বিজিবি সহ ইমিগ্রেশন পুলিশের যে কার্যক্রম সেটি মরদেহ এসে না পৌঁছালেও তারা কিন্তু এগিয়ে রেখেছে যাতে করে আলিমুজ্জামানের মরদেহ সেটি এখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের কাছে বুঝিয়ে দিতে পারে, সেই কাজ তারা ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে। এখন শুধু তার মরদেহটি ভারতের যারা রয়েছেন তারা বাংলাদেশের বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশ সহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় এখানে সচেতন রয়েছে। অপরদিকে বেলা 1:30টায় কিন্তু তার জানাজার নামাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু তার মরদেহ এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে সেইটির আনুষ্ঠানিকতা কখন নাগাদ হবে সেটি নিয়েও এখনও আমরা জানতে পারিনি। তো এখন একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যে সেপার থেকে দাপ্তরিক কার্যক্রম শেষ করে যাতে তার মরদেহটি পরিবার সহ এই বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশের কাছে বুঝিয়ে দিতে পারে, সেই কার্যক্রমই চলছে। এরপরে কিছুক্ষণের পরেই আমরা হয়তো বা তার মরদেহ বুঝে পাবে, সেই অপেক্ষা এখানে তার পরিবার সহ সকলে করছে। তো এই ছিল আপাতত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। রৌফ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আমরা জেনেছি যে একই ঘটনায় সাংবাদিক দেবাশিস সহ একই পরিবারের 4 জন এতে নিহত হয়েছেন, সে বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল। আমরা জহুরুলের কাছ থেকে একটু জানতে চাই, জহুরুল, এই যে সাংবাদিক দেবাশিস সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছে, তাদের পরিবার আসলে কি বলছে, স্বজনরা কি বলছে, এবং সেই সাথে জানতে চাই যে সাংবাদিকটি আসলে নিহত হয়েছেন তার পরিবারের সদস্যরা কি বলছে। হ্যাঁ রূপ, আসলে 4 দিন হয়ে গেল দেবাশিস দত্ত সাংবাদিক সহ তার পরিবারের 4 জনের মরদেহ কিন্তু ভারতে রয়েছে। আজকে তাদের সেখান থেকে রওনা দেওয়ার কথা। তো
আসলে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই যে মফস্বলের সাংবাদিকরা যে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের লড়াই সংগ্রাম চালিয়ে যায়, সাংবাদিকতা করে আসে, তার কিন্তু একটি বাস্তব উদাহরণ এই দেবাশিস দত্ত চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে গেল। দেবাশিস দত্তের কিন্তু নিজস্ব কোনো বাড়িঘর নেই, ভাড়া বাড়িতে থাকে। তো আজকে দেবাশিস দত্ত মারা যাওয়ার পর কিন্তু তার পুরো পরিবারটি, তার বাবা মা এবং তার একমাত্র যে মেয়ে বেঁচে রয়েছে, তারা কিন্তু অসহায় হয়ে গেল। তো এই নিয়ে আমি একটু কথা বলতে চাই তার পরিবারের একজন সদস্যের সাথে, তার এক আত্মীয়র সাথে আমি একটু কথা বলবো, তার অভিব্যক্তি একটু শুনবো। একটু বলবেন আমাদের দেবাশিসের পরিবার সম্পর্কে? দেবাশিস দীর্ঘ অনেক দিন যাবৎ সাংবাদিকতা করতেছে, কিন্তু এখনো সে সাংবাদিকতা করে কিছুই করতে পারে নাই। কুষ্টিয়ায় একটি ভাড়া বাসাতে থাকে। আমি চাই যে আমাদের যে মাননীয় সরকার যদি তার দিকে একটু তাকাই, তার মাথা গোঁজার একটু ঠাঁই করে দেয়, তাহলে আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আরও আমরা শুনছিলাম তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে তার যেহেতু মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, সরকার যদি কোথাও একটু তাদের থাকার জায়গা, একটু বাড়ি করার মতো ব্যবস্থা যাতে করে দেয়। পাশাপাশি তার যে একটি মেয়ে সন্তান রয়েছে, তার লেখাপড়া সহ তার ভবিষ্যতের জন্য সরকার যদি কোনো একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়, সেই দাবি কিন্তু তার পরিবারের সদস্যরা জানাচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি, পরিবারে কিন্তু এখন অপেক্ষায় পালা কখন দেবাশিসের মরদেহ সহ দেবাশিসের পরিবারের আর যে সদস্যগুলো রয়েছে তাদের মরদেহ কখন এসে কুষ্টিয়ায় পৌঁছবে, সেই অপেক্ষায় কিন্তু তার পরিবারের সদস্যরা রয়েছে। আমরা একটু আগে তার বাড়ির ভেতরে গিয়েছিলাম, সেখানে কিন্তু এখনো তার পরিবারের সদস্যরা তারা কান্নাকাটি করছে। তো এই ছিল আমার কাছে রূপ কুষ্টিয়ায় দেবাশিস দত্তের বাড়ি থেকে তার মারা যাওয়ার ঘটনার সবশেষ। জহুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে দেখা দিয়েছে বাড়তি রোগীর চাপ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সাদিকুর রহমান। আমরা শুরুতেই বরিশালে যাব মেহেদীর কাছে। মেহেদী, যেমনটি আসলে বলছিলাম যে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, আপনার কাছে জানতে চাই এই ডেঙ্গু নির্মূলে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? রৌপ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এই হাসপাতালটি কিন্তু 500 শয্যার অবকাঠামো হলেও 1000 শয্যার। এখানেই মূলত ডেঙ্গু সহ অন্যান্য সকল রোগীরা এখানে চিকিৎসাধীন আছে। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য স্বাস্থ্য বিভাগ থেকে দেয়া হয়েছে যে গত 24 ঘন্টার আগের 24 ঘন্টায় 6 জন নতুন করে শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে এবং বরিশাল বিভাগের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে 322 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে এবং জানুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত বরিশাল বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন 8 জন এই ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং শনাক্তর সংখ্যা ছাড়িয়েছে প্রায় 5500-এর মতো। আমরা যদি বলি যে ডেঙ্গু প্রতিরোধে কি কি কার্যক্রম নিচ্ছে স্থানীয় প্রশাসনগুলো, এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন 1 মাসব্যাপী কিন্তু মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এছাড়া পৌরসভাগুলো বলছে যে তারা মশক নিধনে কাজ করছে। তবে স্থানীয়রা যে অভিযোগ করছে এবং আমরা বিভিন্ন স্থানে ঘুরে যে চিত্র দেখেছি যে সেটি আসলে বলার থেকে বাস্তবতার চিত্র একেবারেই ভিন্ন। বরিশাল সিটি কর্পোরেশনে বিগত 3 বছরের ব্যবধানে কিন্তু 1 কোটি টাকা বাজেট বাড়িয়েছে শুধুমাত্র মশক নিধনের জন্য, কিন্তু এখানকার বাসিন্দারা এবং এখানকার যে আশেপাশের এলাকা আমরা দেখি সেখানে কিন্তু মশক প্রচণ্ড পরিমাণের রয়েছে এবং এই হাসপাতালে আমরা কিছুক্ষণ আগে এসেছি ডেঙ্গু ওয়ার্ডে, দেখেছি যে বিভিন্ন জেলা থেকে যে রোগীরা আসছেন। এবছর যেহেতু অন্যান্য বছরের তুলনায় ঝালকাঠি এবং পিরোজপুরে সংক্রমণের সংখ্যা বেশি, এখানকার রোগীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের উপজেলাগুলোতে কিন্তু মশক নিধনের তেমন কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নাই। শুধুমাত্র দায়িত্বশীল যারা রয়েছেন তারা মুখে মুখেই বলছেন যে আসলে মশক নিধনে কার্যক্রম চালানো হচ্ছে। এই সিটি কর্পোরেশনের বাইরে যে পৌরসভাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু কার্যকরভাবে পরিচ্ছন্নতার অভিযান এবং মশক নিধনের অভিযান তারা দেখছেন না, ফলে ডেঙ্গু কিন্তু কমে আসছে না। বরিশালের চিত্রটা এমনটাই।
মেহেদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা ময়মনসিংহে যেতে চাই, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, আপনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই ডেঙ্গুর প্রকোপের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত 24 ঘন্টায় কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? সাদিক, আপনাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ডেঙ্গুর পরিস্থিতি ময়মনসিংহে খুব খারাপ অবস্থায় বলা যায়, কারণ হচ্ছে এখানে এই পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এবং আমি যদি চিত্রটা বলি যে গত যে কয়েক মাস ধরে ডেঙ্গুর যে প্রকোপ সেই তুলনায় কিন্তু দেখা যায় যে 6 জন যে মৃত্যুবরণ করেছে, এর মধ্যে ফেব্রুয়ারিতে 1 জন, জুনে 3 জন এবং জুলাইয়ে 2 জন। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু গত 2 মাস যাবৎ বেশি, অর্থাৎ হচ্ছে আগস্ট এবং জুলাই, যেই মোট 1100 মানুষ কিন্তু চিকিৎসা নিয়েছেন ভর্তি হয়ে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মধ্যে কিন্তু দেখা যায় সবচেয়ে বেশি হচ্ছে এই যে চলমান আগস্টের 22 তারিখ পর্যন্ত 614 জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে কিন্তু গত যে 24 ঘন্টা, সেই গত 24 ঘন্টায় কিন্তু ভর্তি রোগীর সংখ্যাও কিন্তু রয়েছে বেশ, 39 জন ভর্তি হয়েছে এবং ছুটিতে গেছে 11 জন। এই যে মৃত্যুর সংখ্যা, এটা রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহে যে হাসপাতালে ভর্তি হয়ে যারা চিকিৎসা নিচ্ছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে কিন্তু আসলে সবাই যে ময়মনসিংহের তা কিন্তু না। আশপাশের জেলাগুলি যে রয়েছে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, এমনকি গাজীপুরের রোগীরাও কিন্তু ঢাকায় না গিয়ে ময়মনসিংহে এসে চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ এখানে যে মৃতের যে সংখ্যাটা, সেটা শুধুমাত্র জেলার নয়, এই মোট 6-7টি জেলার মিলিয়ে কিন্তু এখানে মৃতের সংখ্যা। সেই হিসাবে কিন্তু ময়মনসিংহ সিটির অবস্থা যদি বলি, এখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি, এই সিটির অবস্থা কিন্তু ভালো এখানে, এবং আশপাশের যে উপজেলাগুলি সেগুলোতেও কিন্তু দেখা যায় ডেঙ্গু এতটা প্রকোপ নয়। কিন্তু বিভিন্ন জেলাগুলি থেকে কিন্তু আসছে, বিশেষ করে ঢাকা থেকেও কিন্তু যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বিভিন্ন কর্মস্থলে গিয়ে তারা আক্রান্ত হয়ে কিন্তু যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হচ্ছে, তাদের 10 থেকে 15 দিন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, সেজন্য কিন্তু তারা নিজ এলাকায় এসে কিন্তু ভর্তি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই যে বিষয়টি কিন্তু দাঁড়িয়েছে যে এলাকা ভিত্তিক। এবং আরেকটা বিষয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটা, এখানে কিন্তু রোগীর চাপ কিন্তু অনেক বেশি, যেহেতু এই একটা হাসপাতালের উপর নির্ভর করে থাকে বিভিন্ন কয়েকটা জেলার মানুষজন, যার ফলে এখানে রোগীর চাপ বেশি এবং বলতে গেলে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তারপরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, খুবই দুঃখজনক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে যানবাহন চালকদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা মুন্নাফের সাথে এখন একটু যুক্ত হতে চাই। মুন্নাফ, আপনি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, তেজগাঁওয়ের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, সেখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস চালকরা পাচ্ছে কিনা এবং কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? না, পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ পাচ্ছে না। আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্র শনি, কিছুটা গাড়ির চাপ কম থাকলেও গ্যাসের চাপ কিন্তু স্বাভাবিক হয়নি। অর্থাৎ আগে যে গত 1 মাস ধরে প্রায় যে ধরনের সংকট চলছে, সেই সংকট কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ কেউ কেউ বলছেন যে সেই সংকট এখন আরেকটু তীব্র হয়েছে, আবার কেউ কেউ বলছেন যে না, কিছুটা কম রয়েছে। আমি বেশ কয়েকটা ফিলিং স্টেশন ঘুরেছি, তো সেসব জায়গায় যেটি দেখছি যে কিছু কিছু ফিলিং স্টেশনে এখনও পর্যন্ত স্বাভাবিকের থেকে কম, আবার কয়েকটা ফিলিং স্টেশন বন্ধও রয়েছে, তাদের গ্যাসের চাপ নাই। ফলে ভোগান্তি কিন্তু আগের মতো রয়েছে। যারা গাড়ি চালক রয়েছেন, বিশেষ করে সিএনজি চালক, যারা ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা যারা চালান, তাদের আসলে এক ধরনের আয় রোজগার কমে গিয়েছে। কারণ তারা যে ধরনের যে কয় টাকার গ্যাস তারা পান, তার থেকে অর্ধেকের কমও তারা পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে। ফলে তাদেরকে ওই দেখা যাচ্ছে 40-45 কিলোমিটার বা 50 কিলোমিটার তারা যখন ভাড়া টানছেন, এরপরে আবারও এসে তাদের এই গ্যাসের লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে তাদের যে আয় রোজগার কমেছে, এটি তারা ক্ষোভ প্রকাশ করছেন। তবে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে মূলত গত বুধবারে যে 2টি এলএনজি টার্মিনাল রয়েছে, তার মধ্যে এক্সিলারের যে টার্মিনালটি, সেটি মূলত বন্ধ হয়ে গেছে যান্ত্রিক তাদের ত্রুটির কারণে।
এর ফলে যে তীব্র সংকট সেটি কিন্তু আরও বেশ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। আর অন্য যে সামিটের যে টার্মিনালটি রয়েছে সেটি সচল রয়েছে, একটি টার্মিনাল থেকেই মূলত এই গ্যাসের সরবরাহ দেওয়া হচ্ছে। ফলে এই যে সংকট সেটি কবে থেকে সমাধান হবে বা ওই যে টার্মিনালটি সেটি কবে সচল হবেন সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ এখনও কোনো ধরনের বার্তা দিতে পারেননি। ফলে এই সংকট কবে থেকে সমাধান হচ্ছে সেটিও স্পষ্ট নয়। তবে আমরা স্টেশনগুলো, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখছি যে যেসব প্রাইভেট কার রয়েছে বা বড় যে হাইস গাড়িগুলো রয়েছে, নয়া গাড়িগুলো রয়েছে, এতে স্বাভাবিকভাবে 1200 টাকা বা 1100 টাকার যে গ্যাস তারা পেয়ে থাকেন তার থেকে অনেক কম, অর্থাৎ 250 টাকা। এই যে ফিল্ডার বা এক্সিও যে গাড়িগুলো রয়েছে তারা 250 টাকা 300 টাকার গ্যাস পাচ্ছেন, আর বড় যে হাইসগুলো রয়েছে তারা সর্বোচ্চ 600 টাকা 700 টাকার মতো গ্যাস পাচ্ছেন। এতে করে তাদের যে বারবার এসে এই লাইনে দাঁড়াতে হচ্ছে এটি বড় ধরনের একটি ভোগান্তি। এবং আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা যে গ্যাস অল্প পরিমাণে পাচ্ছেন এতে তারা ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য তাগিদ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মুন্নাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সঙ্গে ইতিমধ্যেই গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন তামিম মাহমুদ। আমরা শুরুতে এই চট্টগ্রামে যেতে চাই তামিম মাহমুদের কাছে। তামিম, আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছেন, যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। চালকরা কি বলছে এই বিষয়ে, গ্যাস পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে কিনা তারা? গতকালকে যে সামিটের যেই টার্মিনাল আছে সেখানে কিন্তু কার্গো লাগার পরে চট্টগ্রামের যেই গ্যাস সরবরাহ সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পাম্প গিয়েছি এবং পাম্পে যেটি এখনকার চিত্র সেটি হচ্ছে বিদ্যুৎ সংকট। আমার পিছনে যে দীর্ঘ সারিটি দেখছেন সেটি আসলে সকাল থেকেই তারা গ্যাস সরবরাহ করছে। সরকারের যে নির্ধারিত সময় 6টা থেকে 9টা সন্ধ্যা, সেই সময়টায় হয়তো তারা গ্যাস দিচ্ছেন না, বাকি সময় কিন্তু তারা গ্যাস সরবরাহ করছেন। এবং সেই গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও বিদ্যুৎ না থাকাতে জেনারেটর দিয়ে পরিপূর্ণভাবে যে গ্যাস সরবরাহ সেটি তারা দিতে পারছেন না বলে তারা আমাদের জানিয়েছে। এবং চালকরা বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছেন গ্যাসের জন্য, যেহেতু এছাড়াও চট্টগ্রামের বেশ কিছু ফিলিং স্টেশন যেগুলো সবসময় এইসব গাড়িতে ভরপুর থাকে সেগুলোতেও কিন্তু অতিরিক্ত চাপ না থাকাতে আবার কিছু ফিলিং স্টেশন বন্ধ, তাদের মেশিন নষ্ট হয়ে যাওয়াতে বন্ধ হয়ে যাওয়াতে কিছু জায়গায় আমরা দেখি চাপের সৃষ্টি হয়েছে, যানবাহনের চাপ। তবে যারা ফিলিং স্টেশন মালিকরা আছেন তারা বলছেন গত কয়েকদিনের তুলনায় গতকালকে বিকেলের পর থেকে তারা গ্যাসের চাপ একটু ভালো পাচ্ছেন এবং সেই কারণে কিন্তু যারা গাড়ি চালক আছে তারাও দ্রুততম সময় তাদের যেই সিএনজি যেটি চাহিদা সেটি নিয়ে তারা যেতে পারছেন। তবে তারা যেটা অভিযোগ করছেন যে গতকাল রাতের দেখা যাচ্ছে যে সন্ধ্যায় নিয়েছে কিন্তু কারেন্ট থাকতেছে না, প্রায় 3 থেকে 4 ঘন্টা, কোনো সময় 5 ঘন্টা কারেন্ট থাকছে না। সেই কারেন্ট না থাকার কারণে কিন্তু গ্যাস সরবরাহটা একটু বিঘ্নিত হচ্ছে এবং সেই সময় কিন্তু একটি দীর্ঘ লাইন হচ্ছে এবং সেই লাইনের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশাল একটি বড় ধরনের একটি লাইন তৈরি হয়েছে। তবে আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে তারা আমাদের ধারণা করা হচ্ছে। এই ছিল আমার চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার একটু আমরা গাজীপুরে যেতে চাই সহকর্মী হোসেন আলী বাবুর কাছে। বাবু, আপনার কাছে একটু গাজীপুরের অবস্থা জানতে চাই। সেখানে গ্যাস সংকট কতটুকু সমস্যা সৃষ্টি করেছে, ভোক্তা পর্যায়ে ক্রেতারা কি বলছেন, চালকরা কি বলছেন, কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা? রোফ, গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে প্রত্যেকটি শিল্প কারখানায় আমরা দেখেছি যে আসলে গ্যাস সংকটের কারণে শ্রমিকরা কিন্তু অলস সময় কাটাচ্ছে এবং যারা গ্যাস কারখানা কর্তৃপক্ষ যারা মালিক রয়েছেন তারা আসলে তাদের শিপমেন্টগুলো সঠিক টাইমে দিতে পারছে না এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে ভায়ারগুলো রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে অর্ডারগুলো সেটি কিন্তু আসলে বাতিল করছে। এই যে গ্যাস সংকট সেটি আসলে প্রায় 1.5 মাস ধরে এই গ্যাস সংকটের অবস্থানে রয়েছে শিল্প কারখানা, আবাসিক এলাকা এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। আমরা সকাল থেকে দেখেছি আসলে অনেক সিএনজি স্টেশনগুলোতে আসলে শিল্প কারখানার যে গ্যাস নেওয়ার জন্য আসলে অনেক লরি গাড়িগুলো আসলে তারা এসেছেন, আসলে অনেকভাবে হাতে পায়ে ধরছেন তাদের গ্যাস দেওয়ার জন্য। আসলে কোনোভাবেই সুযোগ নেই সিএনজি ফিলিং স্টেশন থেকে কাভার বেনে আসলে বড় গাড়িতে গ্যাস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে গ্যাস না পেলে তাদের
শিপমেন্টগুলো বাতিল হয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে যেই উৎপাদন কাজ সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দুর্ভোগ, যে শিল্প কারখানার গ্যাস সংকট থাকার কারণে তারা উৎপাদন করতে পারছে না, এবং অনেক কারখানায় কিন্তু আসলে অর্ধেক সময় কাজ করতে হচ্ছে আর অর্ধেক সময় কিন্তু আসলে তাদের বন্ধ রাখছে। শুধু গ্যাস সংকটের বিষয়টি না, বিদ্যুৎও সমস্যা আছে, এবং হচ্ছে যে বিদ্যুতের কারণে সেখানে কিন্তু আসলে তারা সঠিক সময় যে মেশিনগুলো চালানো এবং কাজ করা সেটাও কিন্তু আসলে করতে পারছে না। গাজীপুরে যে প্রায় 2760টির উপরে শিল্প কারখানা রয়েছে, প্রত্যেকটি শিল্প কারখানাতেই কিন্তু এই ধরনের সমস্যা আসলে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে আসলে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আসলে তারা বলছে এলএনজিতে গ্যাস না থাকার কারণে, লাইনে গ্যাস না থাকার কারণে আসলে যে পরিমাণ গ্যাস প্রয়োজন সেই পরিমাণ কিন্তু আসলে গ্যাস তারা দিতে পারছে না। তারা যেটা বলছে যে এই যে গ্যাসের সমস্যা সেটা আসলে কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ এটার সমাধান হবে সেই বিষয়ে কিন্তু সঠিক কোনো তথ্য দিতে পারছে না। আমরা এছাড়াও কিন্তু আবাসিক এলাকাগুলোতে দেখেছি, সেই আবাসিক এলাকাগুলোতেও কিন্তু আসলে একই চিত্র, সেখানেও কিন্তু আসলে সকাল থেকেই রান্না বান্না করতে পারছে না। আসলে ছুটির দিন হলে আবাসিক এলাকা এবং সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের কিছুটা চাপ বাড়লেও কিন্তু আসলে যখন শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক এলাকাগুলোতে আসলে গ্যাসের সংকট সৃষ্টি হয়। এই যে সমস্যা সেটা আসলে কবে শেষ হবে, কবে এটার সমাধান হবে সেটা তাৎক্ষণিকভাবে কোনো সুরাহার কথা বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে গাজীপুরে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ রূপ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শরীয়তপুরের জাজিরাই পদ্মায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। এখনও খোলা আকাশের নিচে বসবাস করছেন বেশ কয়েকটি পরিবার। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ শিকদার। আমরা মিরাজের সাথে এখন একটু যুক্ত হতে চাই। মিরাজ, যেমনটি আসলে বলছিলাম, কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ভাঙন রোধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, যারা এখনও পর্যন্ত ঝুঁকির মধ্যে বসবাস করছেন তারা এই বিষয়ে কি বলছে? জিরো, আপনি যেমনটা বলছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সেই পদ্মার ভাঙন কবলিত জাজিরা উপজেলার কাথুরিয়া গ্রামটিতে, এবং সেই গ্রামটিতে এই পর্যন্ত যে ঘরগুলো ভেঙেছে, যারা ঘর ভেঙে নিয়েছে তারা কিন্তু খুবই মানবতর জীবনযাপন করছে। তাদের যেই ঘরগুলো পুনরায় ওঠানোর মতো খরচ কিন্তু তাদের এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি ভাঙন রোধে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ ডাম্পিং চলছে। এই যতদিন পর্যন্ত না ভাঙন পরিপূর্ণভাবে থামবে ততদিন পর্যন্ত তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করেই যাবে, এমনটি জানিয়েছে আমাদেরকে শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে যে যারা ঘর তুলতে পারেনি তাদের জীবনযাত্রার কথা যদি আমি একটু বলি, তারা কিন্তু এখন পাকের ঘরে, বিশেষ করে পাকের ঘরে তারা কিন্তু যে তাদের যে গবাদি পশুগুলো আছে সেগুলোর সাথে একই সাথে তারা বসবাস করছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং তাদের সরকার থেকে সহায়তার কথা বলা হলেও এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের সহায়তা পায়নি। তাদেরকে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, তারা কিন্তু প্রত্যেকেই পরিবারগুলো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, এরপরও কিন্তু তাদের সেই যে ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ সেটা কিন্তু এখনো তারা পায়নি। এই জন্য তারা কিন্তু হতাশার মধ্যে আছে, এবং কিছু পরিবার কিন্তু তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং তারা সেখানেও তাদের কাছ থেকে এখন তাদের সেই জায়গা থেকেও তারা বঞ্চিত হচ্ছে। কারণটা হচ্ছে যে তাদের আত্মীয় স্বজনের অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুব দুর্দশাগ্রস্ত। আসলে এমনটাই কিন্তু আমরা তাদের সাথে আলোচনা করে জেনেছি। যে রৌফ, এই ছিল আমার কাছে পদ্মার সেই ভাঙন কবলিত এলাকার কাথুরিয়া গ্রাম থেকে সবশেষ তথ্য। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বর্ষা ঋতুকে বিদায় ও শরৎ ঋতুকে স্বাগত জানাতে নড়াইলে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সাত্তার। আমরা সাত্তারের সাথে এখন একটু যুক্ত হতে চাই। সাত্তার, যেমনটি আসলে বলছিলাম যে আপনার কাছে একটু জানতে চাই যে সারাদিন ব্যাপী সেখানে কি কি আয়োজন করা হয়েছে? ফলে এখানে কিন্তু দিনব্যাপী প্রায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু শিল্পী এবং ভক্তদের আগমনে এখানে কিন্তু আসলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে, এবং সকাল থেকে কিন্তু গান, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক সম্পর্ক থেকে ব্যবসার পাশাপাশি বিভিন্ন
যে পুলিশ সংগঠন আছে তাদের যে শিল্পীরা তারা তাদের পরিবেশনা করছেন এবং এভাবে আসলে সাংস্কৃতিক অঞ্চলের যে সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।